দিন দিন বন্ধুহীন হচ্ছে ভারত। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ পাশে থাকতে চায় না কেউই। আর পাকিস্তানের সাথে বৈরিতা তো আগে থেকে। নেপাল বিশ্বের একমাত্র ঘোষিত হিন্দু রাষ্ট্র, তবু হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের সঙ্গে তাদের বিবাদ এখন প্রকাশ্যে। পিলে চমকানোর মতো ঘটনা ঘটিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফর করেন চীনে। অথচ যুগ যুগ ধরে বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র নেপালে নতুন সরকার প্রধানরা দিল্লি দিয়ে বিদেশ সফর শুরু করেছেন। নেপালের প্রবীণ রাজনীতিবিদ কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ নেন ২৪শে জুলাই। আগের তিনবারই তার প্রথম বিদেশ সফর ছিল শত বছরের মিত্রদেশ ভারতে। প্রথা ভেঙে এবার প্রথম রাষ্ট্রীয় সফরে তিনি যান চীনে। ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে চীনের সঙ্গে সখ্যের মাধ্যমে এগিয়ে যেতে বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো প্রকল্প শুরুরও তাগিদ দেন ওলি। জানিয়ে দিয়েছেন এই প্রকল্পে নতুন গতি চায় নেপাল। নেপালে কোনো সমুদ্র বন্দর নেই, চারদিক দিয়ে দেশটি স্থলবেষ্টিত। এ কারণে বছরের পর বছর তাদেরকে ভারতের উপর নির্ভর হয়ে থাকতে হয়েছে। তবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নেপালকে স্থল সংযোগপূর্ণ বা ল্যান্ড লিঙ্ক দেশে রূপান্তর করতে চাইছেন। কেপি শর্মা ওলির প্রথম সফরেই সেই অঙ্গীকারী করেছেন তিনি। আসলে উত্তরের প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চাইছেন ওলি। নতুন করে রাষ্ট্রের দায়িত্ব নিয়েই বার্তা দিয়ে দিলেন ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসবে নেপাল। এর আগে ২০১৬ সালে ওলি যখন ক্ষমতায় ছিলেন তখনও তিনি সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। রাজনৈতিক উত্তেজনার মধ্যে সে সময় হঠাৎ করেই ৬ মাসের জন্য নেপালে তেল রফতানি স্থগিত করে দেয় ভারত। পাল্টা চাল দিতে দেরি করেননি ওলি। তিনি চীনের সঙ্গে জ্বালানি তেল চুক্তিতে সই করেন। এর আগ পর্যন্ত ভারত হয়ে জ্বালানি তেল যেত নেপালে। ভারতের নিষেধাজ্ঞায় পথ খুলে যায় চীনের। শ্রীলঙ্কা গত অর্ধযুগে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। এবার তা আরও বাড়িয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। হাম্বানটোটায় তেল শোধনাগার স্থাপনের জন্য সিনোপেকের সাথে $৩.৭ বিলিয়ন চুক্তি সহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছেন, যার মধ্যে রয়েছে কলম্বো বন্দর শহর এবং হাম্বানটোটা বন্দরের মতো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্টকে এগিয়ে নেওয়া, একটি পুনর্নবীকরণ করা মুদ্রা বিনিময় চুক্তি এবং বাণিজ্য, কৃষি, ডিজিটাল অর্থনীতি, শিক্ষা এবং জলবায়ু কর্মকাণ্ডের সহযোগিতা সম্প্রসারিত করা। এর আগে মালদ্বীপেও ব্যাপকভাবে ভারত বিরোধী হাওয়া বইতে শুরু করে। চীন ভারতের শক্তিমত্তার খেলায় মালদ্বীপ কোন দিকে ঝুঁকবে দেশটির জনগণ ভোট দিয়ে তা নির্ধারণ করার সিদ্ধান্ত নেয়। প্রবল ভারত বিরোধিতা ও ইন্ডিয়া আউট আন্দোলনের মাধ্যমে ২০২৩ সালের নভেম্বরে নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুইজ্জু। ২০২৪ সালের শুরুতে প্রেসিডেন্ট মুইজ্জু ঐতিহ্য ভেঙে নয়াদিল্লি না গিয়ে চীনে প্রথম সফরে গিয়েছিলেন। একই সঙ্গে মালদ্বীপ বর্জন করে লাক্ষাদ্বীপে পর্যটক টানার ভারতীয় যে লক্ষ্য ছিল সেটিও হালে পানি পায়নি। ভারত দীর্ঘদিন ধরে যে ভুটানকে বাফার স্টেট বা প্রভাবশালী দুই রাষ্ট্রের মাঝখানে দুর্বল রাষ্ট্র হিসেবে বিবেচনা করত, তারাও ২০২৩ সালে চীনের সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। স্বাভাবিকভাবেই এই চুক্তি উদ্বেগ বাড়িয়ে দেয় ভারতের। ২০০৭ সাল পর্যন্ত ভুটানের বিদেশ নীতি কার্যকরভাবে দেখভাল করে আসছিল ভারত। ফলে থিম্পু ও বেইজিং এর মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক তারা তৈরি করতে দেয়নি। এই চুক্তির ফলে দুই দেশের সম্পর্ক তৈরিরও একটি ক্ষেত্র তৈরি হলো। লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক হার্স ভি পন্থ তাই বলেন, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব সম্প্রসারণের ক্ষেত্রে ভুটান হচ্ছে শেষ কিছু পেরাকের একটি। যুক্তরাজ্যের থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের এক প্রতিবেদনে জানায়, ভুটানের উত্তরাঞ্চলীয় সীমান্তে চীন ইতিমধ্যেই কিছু নির্মাণ কাজ শুরু করে দিয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিবেদনের স্যাটেলাইটের মাধ্যমে তোলা কিছু ছবিও অন্তর্ভুক্ত করে। বাংলাদেশেও ভারত বিরোধিতা ছড়িয়ে পড়েছে। ভারতের নানা প্রকল্প বাদ দেওয়ার পাশাপাশি তিস্তা বাঁধ নির্মাণে চীনকে চায় বাংলাদেশ। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় কোণঠাসা হচ্ছে ভারত। সময়ের সাথে সাথে জোরদার হচ্ছে চীনের অবস্থান।